দরকার স্যার নেই। নোয়াখালীতে কোনো ক্লাস হয় না স্যার। বাস মাথায় রাখবা, এটা এটা হলো জুলাই মাস, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, আর 4 মাস বাকি আছে। 4 মাস পরে দুনিয়ার পরিস্থিতি কি হয় আল্লাহ ভালো জানে। যদি যদি পরীক্ষার অফার দেয় বসে যেতে হবে, সোজা কথা। ঠিক আছে, এইভাবে সবাই প্রস্তুতি নাও। ঠিক আছে। স্বাধীনতা যুদ্ধ জি স্যার। যখন হয় 71 সালে, তো 71 সালের স্বাধীনতা যুদ্ধের পরে যখন পরীক্ষা হয়, দুই ব্যাচের একসাথে এসএসসি পরীক্ষা ছিল। আমাদের ভাই বোনদের কাছে গল্প শুনছি, বড় ভাই বোনদের কাছে। তো তখন একসাথে দুই ব্যাচের পরীক্ষা হয়েছে, এরকম অনেক ব্যাপার ছিল। কিন্তু যখনই সুযোগ হয়েছে হয়ে গেছে। যেমন ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় না এই বছর। স্যার যেমন আসসালামু ইন্টারমিডিয়েট, আলাইকুম। স্যার হ্যাঁ আমি রোল ওয়ালাইকুম 11। কি চলে স্যার গেছিলে ওই কেন? আমার আইসি আমার চলে যাও। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছিল, তাই লিভ নিয়ে আবার ঢুকছি। ওকে, সমস্যা নাই। 45 জন, 50 জন হলে আমি কথা শুরু করে দিব, আর দেরি করবো না। আচ্ছা এখন স্যার, নাইসা আসসালামু আলাইকুম। পড়াশোনা করতেছো নাকি? জি স্যার করতেছি। স্লো? জি স্যার করতেছি। স্লো কেন? জি স্যার অনেক করতেছি। একটু ভালো করে পড়া যায় না এখন তো। বাসায় আছো, খাওয়া দাওয়া ভালো, আরাম ভালো, কাপড় দিতে হয় না, কত কাজ করতে হয় না। হোস্টেলে থাকলে কত কষ্ট করতে হয়। তো এখন তো একটু পড়াটা ভালো আগানো যায় চাইলে। জি স্যার, কিন্তু বই আনি নাই তো, বই আইসা নিয়ে একটু যাও, এখন তো প্রবলেম গাড়ি হচ্ছে। করে চলে। তোমার এখন কি নিষেধ আছে নাকি? ভালো করে গ্লাভস পরে মাস্ক পরে একদিন এসে হোস্টেল থেকে নিয়ে যাও বই খাতা। এখন তো না গাড়ি স্যার, করে আমি সবই চলে। দূরে তো, তোমার বাড়ি কই? লন্ডন নাকি? কুমিল্লার বাইরে। না, কোথায়, রাজশাহী? না চিটাগং। ওই সমস্যা কি, চিরাঙ্গে সকালে এসে তুমি বিকালে চলে যাবা। একটা গাড়ি রেন্টে করে নিয়ে আসো, নয় বাসে চলে আসো। ভোরে রওনা হয়ে আসো, বই খাতা নিয়ে আবার বিকালে চলে যাবা। লাঞ্চ যে তুমি চিটাং করতে পারবে। ভোরে ফজর নামাজ জি পড়ে নাস্তা খেয়ে চলে আসলা, বই খাতা নিয়ে আবার লাঞ্চ দিয়ে চিটাং করতে পারবে। 3 ঘন্টা লাগে চিটাং থেকে যাওয়া আসা। জি এইসব জি দোহাই স্যার। দিয়া তো নিজের ক্ষতি হবে, তোমার কি? কার কি হবে বলো? জি এই স্যার। জীবনের এই ফাইনাল ইয়ার হলো একটা ফিনিশিং ইয়ার। এই সময় যদি তোমরা সিরিয়াস না হও, এখন ফসল কাটার মৌসুম। অন্যান্য প্রফে কি করলাম না করলাম, এখন ফাইনাল প্রফে ভালোভাবে একবারে শেষ করতে পারলে কত আনন্দ। আর যে কয়জন সাপ্লি খাইছে এরা সব ফার্স্ট্রেটেড, হতাশার মধ্যে পড়াশোনার স্পিড আরো কমে গেছে। ভালো ভালো ছেলে মেয়ে একবার সাপ্লি জি খাইছে, এরপরে স্যার। পিছাই। চোখ বন্ধ করে একবারে পাশ করার স্বপ্ন দেখতে হবে। মানে জানতক, মানে ট্রাই ইউর লেভেল বেস্ট, ট্রাই ইউর লেভেল বেস্ট। যতটুকু তোমার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে, ইফোর্ট লাগাও, শ্রম লাগাও, মেধা লাগাও। অন্য সব জায়গা থেকে সময়কে বাঁচায় নিয়ে আসো। জি এখন স্যার। যতটুকু খাওয়ার কম দরকার ততটুকু খাও, আর বাকি সময় শুধু পড়তে থাকো, পাগলের মতো পড়ো। আমাদের সময় খেয়াল আছে জি যে স্যার। আমরা মানে 10-15 মিনিটের বেশি ঘুমাইতাম না দুপুরে। টেবিলের উপরে মাথা রেখে ঘুমাইতাম, মাথা রেখে ঘুমাইতাম, যাতে একটু ঘুমানোর পরে হাতে ঝিঁঝি লেগে যায়, ঘাড়ে ব্যথা হয়, ঘুমটা ভেঙে যায়। তো দেখা যাচ্ছে 10-15 মিনিট বা ম্যাক্সিমাম 20 মিনিট ঘুমাইলেই ঘাড় ব্যথা হয়ে যায়, ঘুমও শেষ হয়ে যেত, আবার পড়াশোনা শুরু হয়ে যেত। বাসায় একটা সমস্যা আছে মনে হয়, আমি অনেক পড়ি। আর লাইব্রেরিতে পড়লে, ক্যাম্পাসে থাকলে মনে হয় আরে সব ফ্রেন্ডরা বেশি বেশি পড়তেছে। এই কম্পিটিশনটা বাসায় থাকলে বোঝা যায় না, এটা খুব টেকনিক্যাল সমস্যা। বাসায় থাকলে মনে হয় আমি কত পড়া শেষ করে ফেলতেছি, আসলে কিন্তু তা না। সবাই এরকম মনে করে। ঠিক আছে, লেটস স্টার্ট। 50 জন হয়ে গেছে। বিসমিল্লাহ। আজকে আমাদের এন্ডোক্রাইন শুরু করার কথা ছিল। এই সাবজেক্ট একটু বরাবরই একটু কঠিন। হ্যাঁ, একটু এন্ডোক্রাইন এন্ড ব্রেস্ট খুব দ্রুত আগায়, যাতে আজকে কালকের মধ্যে কতটুকু শেষ করতে পারবো জানি না। হ্যাঁ, চলো। হোয়াট ডু ইউ মিন বাই গয়টার? ঠিক আছে, গয়টারের ডেফিনেশন। গয়টারের গয়টারের ডেফিনেশন: generalized enlargement of thyroid gland is called goiter. Generalized enlargement of thyroid gland is called goiter. বাস, কোশ্চেন সিম্পল, আনসার সিম্পল, শেষ। এরপর পসিবল রিজনস বিহাইন্ড ইট কি কি আছে, সেটা একটা কোশ্চেন ব্যাংক, তোমার টেবিল, ফাইবার টেবিলের কোশ্চেন। ঠিক আছে, পসিবল রিজন বিহাইন্ড ইট কি কি? আয়োডিন ডেফিসিয়েন্সি। ঠিক আছে, এটা হলো এন্ডেমিক। এর সাথে সাথে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার, আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার। এটা এন্ডেমিক কোন এরিয়ায়? নর্থ বেঙ্গলে। কেন নর্থ বেঙ্গলে কেন বেশি হয়?
নর্থ বেঙ্গলের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট ইনক্লুডেড, এটা জানতে চায় টিচাররা নাম। দেখা যাচ্ছে যে অনেক টিচার আসবে তারা ওই 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 ডিস্ট্রিক্টে কাজ করে আসছে। স্যার বলবে আমি এখানে গেছিলাম, এখানে গয়টার রুগী বেশি ছিল, এরকম দেখছি সিনিয়র টিচার যারা থাকে। তাহলে এই যে এদিকে নর্থ বেঙ্গলের মধ্যে কোনটা কোনটা বলে, ময়মনসিংহ এর আশেপাশে, ঠিক আছে, টাঙ্গাইল এই সাইডে নর্থ বেঙ্গলে যেগুলো আছে বাংলাদেশের নর্থে। এটার কারণ কি? এখানে আরেকটা কোশ্চেন আছে যে ইজ দেয়ার এনি জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন অফ দ্য ডিজিজ ইন বাংলাদেশ এন্ড হোয়াই? ইজ দেয়ার এনি জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন অফ ডিজিজ ইন বাংলাদেশ এন্ড হোয়াই? তাহলে বাংলাদেশের জিওগ্রাফিক্যালি কোন এরিয়ায় বেশি হয়? হ্যাঁ, ইয়েস আছে। কারণ নর্থ বেঙ্গলে এর কারণ কি, ফার অ্যাবাভ দা সি লেভেল, যে সি সাগরের লেভেল থেকে নর্থ বেঙ্গলটা উপরে। কারণ আমরা জানি বাংলাদেশ একসময় সাগরের ভিতরে ছিল, আস্তে আস্তে দক্ষিণ দিকে তলানি পড়তে পড়তে, পলি মাটি পড়তে পড়তে, বালু জমতে জমতে হাতিয়া সন্দ্বীপ এই সাইড গুলা ডেভেলপ করছে, তাই না? এক সময় আমাদের এই যে কুমিল্লার এদিকে চৌয়ারা, হ্যাঁ, তো চৌয়ারা এখানে একটা জায়গা আছে, কি যেন নাম ভুলে গেছি, কি ডিঙ্গি বলে, এইখানে এই চোয়ারা, এই যে চোয়ারাটা বুঝছো, সুয়াগাজী চোয়ারা এদিকে চিটাগাং এর পথে পড়ে। এই চোয়ারার এখানে আগে বীজ ছিল, মানে 40-50 বছর আগে, 50 বছর 60 বছর আগে এখানে যে নামকরণ হয়েছিল জায়গা, এর শাব্দিক অর্থ ছিল এখানে সাগরের বড় নৌকা টৌকা আসা এখানে নোঙ্গর করতো, শাব্দিক অর্থ ছিল এরকম। আমি ওই গ্রামটার নাম ভুলে গেছি। তাহলে আমাদের সাগরের লেভেল থেকে নর্থ বেঙ্গলটা অনেক উপরের দিকে, এখানে সাগরে আয়োডিন বেশি থাকে, তো ওয়াটার লেভেলটা ওইদিকে কম থাকে, এই জন্য পানির মধ্যে ওইখানে আয়োডিন কম থাকে, যে আয়োডিন ডেফিসিয়েন্সি এনিমিয়া নর্থ বেঙ্গলে বেশি হয়। তাহলে আয়োডিন ডেফিসিয়েন্সি এন্ডেমিক ডিস হরমোজেনেসিস, তাহলে এনজাইম ডেফিসিয়েন্সির কারণে হয় ডিস হরমোন জেনেসিস, তাহলে এনজাইম ডেফিসিয়েন্সির কারণে। আর গয়ট্রোজেন্স ডায়েটের অভাবে আমাদের গয়টার যে সমস্ত ডায়েটে হয় ওগুলার কারণে, যেমন ক্যাবেজ, কেল, রেড, এই জিনিসগুলা। এই কি কি শাক সবজির মধ্যে আমাদের এগুলো অ্যাভেলেবেল আছে, কোনগুলো ডেফিসিয়েন্সির জন্য হয়, এই জিনিসগুলো আমাদের বলতে হবে। পসিবল কজ বিহাইন্ড ইট, ডাজ ইট মুভস আপ উইথ ডিগ্লুটেশন? এটা মনে রাখবার টিচারদের খুব প্রিয় কোশ্চেন। যদি শর্ট কেসে কোনো থাইরয়েডের কোনো শর্ট কেস থাকে তাহলে ওই সময় এটা প্রশ্ন জাগবে, লং কেসে থাকলে জাগবে, টেবিল ভেবে জাগবে। তাহলে কেন কেন মুভস উইথ ডেগ্লুটেশন, থাইরয়েড সোয়েলিং হোয়াই মুভস উইথ ডেগ্লুটেশন? এটা একদম মুখস্থ রাখতে হবে, বুঝতেও হবে, পারতেও হবে। এটা একদম ছোটস্থ থাকে। The thyroid gland is enclosed by pretracheal fascia. Pretracheal fascia, এটা ক্যাপসুলেটেড। pretracheal fascia enclosed, চারদিক থেকে প্রিট্রাকিয়াল ফাসা দ্বারা এটা এনক্লোজড থাকে। The pretracheal fascia is condensed posterior-medially to form the ligament of Berry. The pretracheal fascia condensed হয়, ঘন হয় posterior-medially to form the ligament of Berry, which is attached to the cricoid cartilage, which is attached to the cricoid cartilage, ঠিক আছে? তাহলে এখানে কন্ডেন্সড হয়ে লিগামেন্ট অফ বেরি তৈরি করে, যেটা ক্রিকোয়েড কার্টিলেজের সাথে অ্যাটাচ থাকে। The pretracheal fascia is also attached to the trachea and larynx. তাহলে একটা হলো কন্ডেন্সিয়া পোস্টেরিয়র-মিডিয়ালি সে লিগামেন্ট অফ বেরি তৈরি করে ক্রিকোয়েড কার্টিলেজে অ্যাটাচমেন্ট দেয়, আরেকটা হলো pretracheal fascia is also attached to the trachea and larynx. ট্রাকিয়ার সামনে ফাসা, সুতরাং সে ট্রাকিয়ার সাথে অ্যাটাচমেন্ট আছে এবং সাইমালটেনিয়াসলি লেরিংস এর সাথে তার অ্যাটাচমেন্ট আছে। During deglutition, the larynx and the cricoid cartilage, during deglutition, larynx and the cricoid cartilage moves up and down, ঠিক আছে? The larynx and cricoid cartilage moves up and down, so the thyroid swelling moves up and down with deglutition due to its attachment to the larynx and cricoid. তাহলে যেহেতু প্রিট্রাকিয়াল ফাসা এদিকে ক্রিকোয়েড কার্টিলেজ লাগানো থাকে
আর এদিকে আমার সাথে ট্রাকিয়া এবং লেরিংসের সাথে লাগানোর সাথে থাকে। আর ঢোক গিলার সময় ট্রাকিয়া এবং লেরিংসের মধ্যে আপ ডাউন হয়, মুভমেন্ট হয়। সুতরাং ট্রাকিয়া এবং লেরিংস মুভমেন্ট হওয়ার কারণে যেহেতু এটার সাথে ক্লোজলি কি বলে তোমার এনক্লোজ থাকে, সেই জন্য থাইরয়েড স্টোনিংটা মুভস আপ এন্ড ডাউন। বাস এতটুকু কথা তুমি সুন্দর করে ইংরেজিতে বলে দাও, বাংলায় বলে দাও, কোনো সমস্যা নেই। What relevant histories will you seek from a goiter patient during examination? তাহলে এই 3-4টা কোশ্চেন, এটা আমাদের এমনি মনে রাখতে হবে। আবার গয়টার বা থাইরয়েড সোয়েলিং এর যদি শর্ট কেস থাকে, আমাদের শর্ট কেসের যেভাবে আমরা ভেঙে ভেঙে পড়ি, কোশ্চেন জিজ্ঞেস করতে হয়, এক্সামিনেশন করতে হয়, ওইখানে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা কমনলি জানি এটা সাধারণত ফিমেলে বেশি হয়। আর আপনার বাড়ি কোথায়, কোন ডিস্ট্রিক্ট থেকে আসেন, অ্যাড্রেস কোথায় বাড়ি, কোন ডিস্ট্রিক্টে। যদি নর্থ বেঙ্গল হয় তাহলে ওই ডিস্ট্রিক্ট গুলো যদি তার বাড়ি হয়, তো আমার জানতে হবে নর্থ বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট, 5-7টা ডিস্ট্রিক্ট কমনলি যেগুলো এফেক্টেড হয় এটা জানতে হবে। বাকি 20-30 বছর আগে যখন আয়োডিন ডেফিসিয়েন্সি অনেক বেশি ছিল, আমরা যখন স্টুডেন্ট ছিলাম অনেক বেশি কয়টার আমরা দেখতাম পাইতাম, এখন রেয়ারলি পাওয়া যায়, অনেক কম। তো কারণ মানুষ যখন আয়োডিন ডেফিসিয়েন্সি প্রমাণ হয়েছে এবং একদম জেনারেলাইজড ওয়েতে সব আয়োনাইজড আয়োডিন যুক্ত লবণ খাওয়া শুরু করছে, এখন আলহামদুলিল্লাহ এরকম পেশেন্ট পাওয়াই যায় না, বিশেষ করে ওই সমস্ত ডিস্ট্রিক্টে। ড্রাগ হিস্ট্রি, এই 3টা ড্রাগের নাম মনে রাখতে হবে: অ্যামায়োডারন, লিথিয়াম এন্ড এন্টি থাইরয়েড ড্রাগ। অ্যামায়োডারন, লিথিয়াম, ঠিক আছে, বইয়ের মধ্যে আছে, সব ম্যাকলুইডস এর মধ্যে পাবা, সব অনেক জায়গায় আছে। অ্যামায়োডারন, লিথিয়াম এন্ড এন্টি থাইরয়েড ড্রাগ। ফ্যামিলি হিস্ট্রি অফ থাইরয়েড অর অটো ইমিউন ডিজিজ, থাইরয়েডের সাথে আমরা অটো ইমিউন ডিজিজও রিলেটেড আছে। তাহলে আমরা কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা থাইরয়েড অটো ইমিউন ডিজিজ, তারা কোন ডিস্ট্রিক্টে আছে, আর মেল ফিমেল তো আমরা রুগী দেখলেই বুঝি। আর হলো ড্রাগ হিস্ট্রি, এই কয়টা হিস্ট্রি আমাদের নিতে হবে এক্সামিনেশন আগে। ইজ দেয়ার এনি রোল অফ ড্রাগ হিস্ট্রি? হ্যাঁ, ড্রাগ হিস্ট্রি তো আমাদের জানতে হবে কি কি ড্রাগ হিস্ট্রি আছে। তো জিওগ্রাফিক্যাল ভেরিয়েশনটা আমরা আলোচনা করে ফেলছি, যে নর্থ বেঙ্গল হয় কেন, সি লেভেল থেকে বেশি থাকে, ওই সমস্ত জায়গায় আয়োডিন ডেফিসিয়েন্সি বেশি হয়। What are the essential investigation for goiter? Essential investigation for goiter, একটা হলো সিরাম, ঠিক আছে, এর মধ্যে টিএসএস দেখতে হয়। যদি T3 T4 ইফ অ্যাবনর্মাল থাকে তখন আবার টিএসএস দেখতে হবে, ঠিক আছে। টিএসএস রেস থাকে সাধারণত হাইপোথাইরয়েডিজম হলে। আর আমরা T3 T4 টিএসএস করি, থাইরয়েড অটো অ্যান্টিবডি দেখি, থাইরয়েড অটো অ্যান্টিবডি আমরা করি, টেস্ট করি। আর যদি পালপেবল ডিসক্রিট সোয়েলিং হয়, যদি থাইরয়েড সোয়েলিং পালপেবল হয়, তাহলে আমরা এফএনএসি করব। আর এফএনএসি আমরা সরাসরি করতে পারি অথবা আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি করতে পারি, নোডিওলা বা আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি। হাউ ডাজ আল্ট্রাসোনোগ্রাফি হেল্প? তাহলে কিভাবে আমাদেরকে আল্ট্রাসোনোগ্রাফি এই থাইরয়েড ইনভেস্টিগেশনের মাধ্যমে ডায়াগনোসিসে হেল্প করে। কি হবে? ডিটারমাইন দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ থাইরয়েড সোয়েলিং, যে তার মরফোলজি, ফিজিক্যালি তার কিরকম স্ট্রাকচার, নর্মাল ফিজিওলজিক্যাল স্ট্রাকচার ঠিক আছে কিনা, নাকি কোনো প্যাথোলজিক্যাল, সিস্টিক, নোডিউলার, ঠিক আছে, কোনো চেঞ্জ হয়েছে কিনা। তো ডিটারমাইন দ্য ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ থাইরয়েড সোয়েলিং, সাইজ, শেপ সব বলে দিবে। ডেমনস্ট্রেট সাবক্লিনিক্যাল নোডুলারিটি এন্ড সিস্ট ফরমেশন, ঠিক আছে। আমরা ক্লিনিক্যালি অনেক সময় সিস্ট বুঝি না, তাহলে কিন্তু আল্ট্রাসাউন্ড বলে একদম সুন্দর এটা নোডিউলার না সিস্টিক না, হ্যাঁ, নাকি হাইপার ডেন্স সব বলে দেবে সনোলজিতে। To diagnose the malignancy including microcalcification and increased vascularity, তাহলে malignancy আমাকে ডায়াগনোসিস করতে সাহায্য করবে, ইনক্লুডিং মাইক্রোক্যালসিফিকেশন এন্ড ইনক্রিজড ভাস্কুলারিটি। মাইক্রোক্যালসিফিকেশন এন্ড ইনক্রিজড ভাস্কুলারিটি সব আমাকে বলে দেবে। টু আইডেন্টিফাই নোডাল ইনভলভমেন্ট, ঠিক আছে, আমার থাইরয়েডের আশেপাশে যদি কোনো নোডাল ইনভলভমেন্ট থাকে, আমার থাইরয়েডের ভিতরে বাইরে, সেই আল্ট্রাসাউন্ড আমাকে এই নোডগুলোর কথা বলে দিবে। থাইরয়েড নোডিউল হোক,
তার থাইরয়েডের পাশাপাশি যদি অন্য কোনো সিস্টিক বা নোডিউলার কিছু থাকে সব বলে দেবে। আর আর সবচেয়ে বেশি যেটা আমাদের খুব হেল্পফুল স্পেসিফিক সেটা হলো এফএনএসি গাইডেড আল্ট্রাসাউন্ড করতে আমাদেরকে। আল্ট্রাসাউন্ড দ্বারা আমরা এফএনএসি করতে পারি গাইড করে। ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম, ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম, এই কেসগুলোর সাথে মেডিসিনে বেশি থাকে। বাকি বুঝতে হবে আমার পেশেন্টে যদি হাইপারথাইরয়েড থাকে তো আমরা এটাকে ক্লিনিক্যালি অথবা বায়োকেমিক্যালি প্রুভ করে আমরা মেডিসিন স্পেশালিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখন থাইরয়েডটা আমাদের সাধারণত ডায়াবেটিস এন্ড থাইরয়েড এই ডিজিজগুলোর সাথে সাধারণত মেডিসিনের একটা ব্রাঞ্চ সাবজেক্ট হলো এন্ডোক্রাইনোলজি। যারা সাবজেক্টের স্পেশালিস্ট যারা আছে তারা এটা হ্যান্ডেল করে বেশি। বাকি যে কেউ মেডিসিন সার্জারি ইএনটি সবাই এগুলো ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট জানতে হবে, এমবিবিএস লেভেলের পড়া। ওকে, দেখো এখানে কি হলো সিমটম, সাইন এন্ড সিমটম। থাইরয়েডিজম এটা মেডিসিনেও আমার কাজে লাগবে, সার্জারিতেও কাজে লাগবে। ঠিক আছে, তাহলে সিমটম কি? টায়ার্ডনেস, ঠিক আছে, ইমোশনাল ল্যাবাইলিটি, হিট ইনটলারেন্স। হোমিওপ্যাথিক ডাক্তাররা বলে না গরম ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে, মানে শীত ভালো লাগে না গরম ভালো লাগে, হোমিওপ্যাথিক ডাক্তার বলে জিহ্বা দেখান। ঠিক আছে না, পায়খানা কষা নাকি, পেট কেমন, নরম না শক্ত, এইসব জিজ্ঞেস করে। হোমিওপ্যাথিক ডাক্তাররা সাইন সিমটম শুনে অনেক ডিজিজ বুঝে ফেলায়, অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়। তাহলে এখানে হলো হিট ইনটলারেন্স, তার গরম সহ্য করতে পারে না। ঠিক আছে, ওয়েট লস থাকে, ওয়েট লস। আমার কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? বলো একজন, বলো কথা আমার শোনা যায় ঠিক মতো? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যায়। ওকে ফাইন, তাহলে ওয়েট লস থাকবে। ঠিক আছে, তাহলে সিমটমের মধ্যে ওয়েট লস, তারপরে আমার টায়ার্ডনেস, তারপরে হলো গরম ভালো লাগবে না, ঠিক আছে, আর ইমোশনাল ল্যাবাইলিটি, এই জিনিসগুলো হলো আমার সিমটমের মধ্যে। এক্সেসিভ অ্যাপেটাইট, রুচি বেড়ে যাবে, এক্সেসিভ অ্যাপেটাইট, পালপিটেশন থাকবে। ইসিজি ফাইন্ডিংসটা আমাদের জানতে হবে, যে ইসিজি পড়ার সময় কার্ডিওলজিতে এটা জানতে হবে। আর আমার এইখানে থাইরয়েড পড়ার সময় দেখতে হবে পালপিটেশন থাকবে, ইসিজি দেখা যাবে হার্ট রেট অনেক বেশি। সায়েন্সের মধ্যে টেকিকার্ডিয়া, ঠিক আছে, যেহেতু পালপিটেশন থাকবে হার্ট রেট বেশি, তাহলে পালপেশনে কি পাবো? সাইন পাবো টেকিকার্ডিয়া। হট এন্ড ময়েস্ট পাম্প, তাহলে হট এন্ড ময়েস্ট পাম্পের কি কি কজ? হট এবং ময়েস্ট পাম্পের হট এন্ড ময়েস্ট পাম্পের কি কি কজ? এর মধ্যে একটা হলো হাইপারথাইরয়েডিজম, আর এক্সোপথালমাস লিড ল্যাগ লিড রিট্রাকশন। তাহলে এগুলো আমরা এই এগুলো যেমন আমরা নোট করতেছি, একই সাথে আমার সামনে ডায়নামাইমার দুইটা বই রাখতে হবে। একটা হলো বেইলি লাভ, আর একটা হলো একটা ক্লিনিক্যাল মেথড। তুমি অ্যাসপাস রাখো, নরমান বয়স রাখো, ম্যাকলিওড রাখো, যে কোনোটাই রাখো। ঠিক আছে, হ্যামিল্টন বেলি রাখো অথবা নরমান ব্রাউজ রাখো, অ্যাসপাসই রাখো। অ্যাসপাসের ছবিগুলো একদম বাংলাদেশের সাথে মিলে যায়। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এই সময় কি দেখবো? ইসিজিটা কি হয় দেখে ফেলবো। তারপরে হলো এক্সোপথালমাসটা কি রকম হয়, এক্সোপথালমাস কিভাবে এক্সোপথালমাস কিভাবে এক্সামিনেশন করতে হয় যদি শর্ট কেসে থাকে, লিড ল্যাগ লিড রিট্রাকশন আমরা কিভাবে বুঝবো। ঠিক আছে না, এজিটেশন, এটা তারা এক্সামিনেশন করে বুঝতে হবে। এজিটেশন, কথাবার্তা বললেই বুঝা যাবে এজিটেট হয়ে গেল কিনা, টক্সিক হয়ে যায় কিনা পেশেন্ট। ঠিক আছে, আর হলো থাইরয়েড গয়টার এন্ড ব্রুই, যদি কারো অনেক বড় থাকে, এইসব কেস এখন খুবই কম পাওয়া যায় থাইরয়েড। আমি তোমাদের 2 বছর আগে একটা থাইরয়েডের কেস পাইছিলাম চেম্বারে, রুগীটার অনেক অনুরোধ করে আনছিলাম, আলী ইকবাল স্যার ক্লাসে পড়াই দিচ্ছিল, সম্ভবত সেকেন্ড ব্যাচের সময়। তো ওই সময় সেকেন্ড ব্যাচের সময় এটা পাইছিলাম, তো সচরাচর পাওয়া যায় না। আবার এখন থাইরয়েড সোয়েলিং ইএনটি স্যারদের কাছে যায়, ইএনটি স্যারদেরকে বলে যদি থাইরয়েড সোয়েলিং স্যারদের হাতে পড়ে, সারা জন্য তোমাদের দেখায় দেয় বা পাঠায় দেয়। আর হলো অজিত স্যারের কাছে কেস যায় থাইরয়েড এন্ডোক্রাইনোলজিতে, যেহেতু অজিত স্যার আছে তোমাদেরকে পড়ায় এন্ডোক্রাইনোলজি, ডায়াবেটিস। তাহলে থাইরয়েড গয়টার এন্ড ব্রুই এখানে থাকতে পারে। ঠিক আছে,
গয়টার এবং ব্রুই আমরা সাইন হিসেবে পাবো। Does FNAC of goiter requires anesthesia to perform? ঠিক আছে, এখানে লোকাল অ্যানেস্থেসিয়া লাগে কিনা, এখানে অ্যানেস্থেসিয়া বলতে জিএফ বুঝায়। এফএনএসি করার জন্য সাধারণত বিভিন্ন জায়গায় লোকাল দিয়ে নিতে হয়, কিন্তু থাইরয়েড সোয়েলিং এ লাগে না, বিকজ ইট ইজ মিনিমাল পেইনফুল। থাইরয়েড সোয়েলিংটা এফএনএসি করার সময় লোকাল লাগে না, খুবই মিনিমাম পেইনফুল থাকে। হোয়াট ইনফরমেশন উইল ইউ গেট ফ্রম এফএনএসি? ঠিক আছে, এফএনএসি থেকে আমরা কি কি ইনফরমেশন পাবো, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, তো আইডেন্টিফাইং পেপিলারি থাইরয়েড কার্সিনোমা। ঠিক আছে, আমরা পেপিলারি না ফলিকুলার, আমরা মেলিগনেন্সি নাকি বিনাইন এগুলো বুঝতে পারবো। তারপরে আমাদের যে 6 গ্রেডেড অ্যাসপিরেশন করে আমরা থাই 1, থাই 1C, 2, 3, 4 বইয়ের মধ্যে একবার লেখা আছে। থাই 1 হলে নন ডায়াগনস্টিক, থাই 1C হলে নন ডায়াগনস্টিক সিস্টিক, থাই 2 হলে নন নিওপ্লাস্টিক, তারপরে 3 হলে ফলিকুলার। এই জিনিসগুলা খুব বেশি সারা এগুলা ঘাটাঘাটি করে, এগুলো থিওরিটিক্যাল, তো একটু মনে রাখতে পারো। তাহলে আমরা এফএনএসি করে আমরা বুঝি যে সে পেন, এটা আমার পেপিলারি কার্সিনোমা নাকি ফলিকুলার, কি ধরনের এটা বুঝি, এটা বিনাইন না মেলিগন্যান্ট বুঝি, আমরা ভাগ করি বিনাইন না মেলিগন্যান্ট। মেলিগন্যান্সির ক্ষেত্রে প্রাইমারি না সেকেন্ডারি, এগুলো আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে আমরা এফএনএসি করে বিনাইন এই স্টেজিং গুলা করতে পারি। নন ডায়াগনস্টিক, আমরা এফএনএসি করে কিছু ডায়াগনোসিস করা যাচ্ছে না। হ্যাঁ, ডায়াগনোস করে বোঝা গেল যে সিস্টিক, আলট্রাসাউন্ড করে বলো সিস্টিক, এফএনএসি করে বলো সিস্টিক। তারপরে আমরা কখনো পারি নন নিউপ্লাস্টিক, না কোনো ক্যান্সার সেল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, মাইটোটিক কোনো সেল নাই। কখনো ফলিকুলার স্টেজে পাওয়া গেছে ফলিকুলার, কখনো সাসপিশন টু মেলিগন্যান্সি, যখন মেলিগন্যান্সি সাসপিক করবে তখন বলবে যে অ্যাডভাইস ফর বায়োপসি, বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করতে হবে। ঠিক আছে, এক্সিশন করে হিস্টোপ্যাথোলজি করতে হবে। আর থাই 5 এর মধ্যে একদম মেলিগন্যান্ট এটা কনফার্ম করে দিবে। তারপরে বিনাইন মেলিগন্যান্ট ডিফারেন্সিয়েট করতে পারে। শুড বি ডান ইন অল থাইরয়েড ডিজিজেস স্পেশালি হোয়েন দেয়ার ইজ এ নোডিউল অর মাল্টিনোডিউল। আমার মাল্টিনোডিউলার গয়টার হোক আর সিঙ্গেল নোডিউল মনোনোডিউলার গয়টার হোক, একটা নোডিউল থাকুক মাল্টিনোডিউল থাকুক, আমরা শোনা যাচ্ছে, মনে হয় শোনা যাচ্ছে, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। কারেন্ট চলে গেছিল, সরি, জেনারেটর চালু হয়েছে, এখন শোনা যাচ্ছে? ওকে, জি স্যার। আচ্ছা এখন শোনো, তাহলে আমরা যে ছিলাম এই জিনিসগুলা আমরা এফএনএসি থেকে কিভাবে আমরা মানে উপকৃত হতে পারি, ঠিক আছে, কি কি ইনফরমেশন পেতে পারি। আরেকটা হলো লিম্ফোমা। ঠিক আছে, এটা থাইরয়েডের সাথে আমার ইউজফুল ইন লিম্ফোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা থাইরয়েড, হাশিমোতো থাইরয়েডাইটিস, এই সমস্তগুলো আমরা ইজিলি এফএনএসি থেকে ডায়াগনোসিস করতে পারি। কি কি? লিম্ফোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা থাইরয়েড এন্ড হাশিমোটোস থাইরয়েডাইটিস। তাহলে এগুলো আমরা এফএনএসি থেকে ইজিলি ডায়াগনোসিস করতে পারি। ওকে, ফাইন। ক্যান ইট ডিফারেন্সিয়েট ফলিকুলার এডিনোমা ফর ফলিকুলার কার্সিনোমা? সুন্দর একটা প্রশ্ন। কেন আমরা এটা পারবো না? ঠিক আছে, ফলিকুলার এডিনোমা ফ্রম ফলিকুলার কার্সিনোমা, তাহলে দুইটাই ফলিকুলার, একটা এডিনোমা একটা কার্সিনোমা। ক্যান ইট ডিফারেন্সিয়েট, ক্যান এফএনএসি ডিফারেন্সিয়েট from follicular carcinoma? No, কারণ this distinction is dependent not on cytology. তাহলে আমরা এফএনএসি মানে ফাইন নিডেড অ্যাসপিরেশন সাইটোলজি, তাহলে এই ডিফারেন্সিয়েশনটা not dependent on cytology but on histological criteria। তাহলে এই ডিফারেন্সিয়েশন আমার করার জন্য হিস্টোলজিক্যাল ক্রাইটেরিয়া রাখবে, which include capsular and vascular invasion। তাহলে ক্যাপসুলার এন্ড ভাস্কুলার ইনভেশনের স্টেজটা দেখে আমার বায়োপসি তথা হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এফএনএসি তে আমার ফলিকুলার এডিনোমা এন্ড ফলিকুলার কার্সিনোমা আমরা করতে পারবো না, কিন্তু আমরা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, লিম্ফোমা, হাশিমোটোস থাইরয়েডাইটিস, মেডুলারি কার্সিনোমা ওইগুলো করতে পারবো, কিন্তু ফলিকুলার এডিনোমা এবং ফলিকুলার কার্সিনোমা ডিফারেন্সিয়েট করার জন্য আমার
হিস্টোপ্যাথোলজিতে যেতে হবে, ঠিক আছে? এটা একদম বুঝে রাখো, মুখস্থ রাখো, যাতে পরীক্ষার হলে স্যারদের প্রিয় কোশ্চেন, এই জন্যই তো এটা টেবিল ভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে হলো কার্সিনোমা অফ থাইরয়েড গ্ল্যান্ড, এটা তোমরা একটু মুখস্থ করে রাখতে হয়, কিছু জিনিস তো মুখস্থ পারতে হয়। এবং ইনফ্যাক্ট আমার একটা কথা বারবার বারবার তোমরা শুনে রাখো, মনে রাখো, যে ছেলে মেয়েরা পরীক্ষার হলে সুন্দর করে মুখস্থ কথাগুলোকে যেখানে দরকার স্মার্টলি সুন্দর করে বলতে পারবে, উপস্থাপনা করতে পারবে। যেমন এখন মনে করো বলো যে তোমাকে কার্সিনোমা থাইরয়েড গ্ল্যান্ডের এক্সাম্পল দাও কয়েকটা, তুমি সুন্দর করলা কার্সিনোমা থাইরয়েড গ্ল্যান্ড বিনাইন মেলিগন্যান্ট দুই ভাগে ভাগ করতে পারি। বিনাইনের এক্সাম্পল হলো ফলিকুলার এডিনোমা, মেলিগন্যান্সিকে আমরা দুই ভাগে ভাগ করি, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে ফলিকুলার এপিথেলিয়াম ডিফারেন্সিয়েশন করলে আমরা ফলিকুলার প্রাইমারি কার্সিনোমা, ফলিকুলার এপিথেলিয়াম আনডিফারেন্সিয়েটেড এটা হলো অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, প্যারাফলিকুলার সেলের এক্সাম্পল হলো মেডুলারি কার্সিনোমা, আর লিম্ফোয়েড সেলের এক্সাম্পল হলো লিম্ফোমা। এগুলো হলো প্রাইমারি। তুমি যদি এবার সুন্দর করে মুখস্থ বলে দিতে পারো, বুঝে বুঝে মুখস্থ, ফাইন, তোমাকে একটা অনার্স মার্কস দিয়ে দিবে, অন্তত ওই টেবিলে, অন্য টেবিলে দেখ না দেখ, ঠিক আছে? সেকেন্ডারির মধ্যে মেটাস্টেটিক লোকাল ইনফিল্ট্রেশন, সেকেন্ডারি মেটাস্টেটিক, মেটাস্টেসিস হয়ে আসছে, তখন জিজ্ঞেস করবে যে থাইরয়েড গ্ল্যান্ডে যে সেকেন্ডারি আসে, মেটাস্টেসিস হয়ে আসে কোত্থেকে করতে, প্রাইমারি সেট কোথা থেকে হতে পারে। তাহলে যে কথা বলতেছিলাম, যেখানে কিছু মুখস্থ বলতে পারলে ভালো হয়, ওইখানে আমার ভালো করে মুখস্থ করে রাখতে হবে। আর যেটা বুঝে বুঝে পড়তে হবে এবং বুঝে স্যারকে বলতে হবে, তো সেখানে বুঝে বলতে হবে, ওইখানে মুখস্থ দিয়ে পার হওয়া যাবে না। যেমন ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, ঠিক আছে, ঠিক আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, তো ওটা তুমি ইংরেজি দিয়ে যদি বুঝাতে পারো সো ওয়েল এন্ড গুড। যদি তুমি ইংরেজিতে ভালো বুঝাতে না পারো, কারণ এক্সামিনার সবাই বাঙালি, যদি বাংলায়ও বুঝাই দিতে পারো তাও চলে, কিন্তু মনে রাখবা পরীক্ষার খাতায় কিন্তু বাংলা চলবে না, পরীক্ষার খাতা সব ইংরেজিতেই লিখতে হবে। তাহলে আমরা এই কার্সিনোমা থাইরয়েড গ্ল্যান্ড বিনাইন মেলিগন্যান্সি আমরা এগুলো বুঝে মুখস্থ রাখবো সব, যেন আটকেতে না হয়, একটা বলে হা করে থাকলে চলবে না। Which one is common in young age? ঠিক আছে, পেপিলারি কার্সিনোমা, অলমোস্ট 80% ইয়াং এজে পেপিলারি কার্সিনোমা ছেলেদের চেয়ে মেয়েদের বেশি হয়ে থাকে। Which type has the worst prognosis? ঠিক আছে, কোন ধরনের থাইরয়েড ডিজিজটা মোর ওর্স্ট, সেটা হলো ফলিকুলার কার্সিনোমা। তা আমরা বুঝতে পারছিলাম যে ফলিকুলার কার্সিনোমা এন্ড ফলিকুলার এডিনোমা। সুতরাং ফলিকুলার কার্সিনোমা যখন আমরা ফলিকুলার এডিনোমা সাসপেক্ট করবে, কার্সিনোমা সাসপেক্ট করবে, এফএনসি দিয়ে কনফার্ম করতে পারতেছে না, অবশ্যই আমাদেরকে ইমিডিয়েট এক্সিশন করে বায়োপসিতে চলে যেতে হবে। তাহলে বেশি ডেঞ্জারাস হলো ফলিকুলার কার্সিনোমা। কারণ কি কি কারণ জানতে যাবে, ব্লাডবোর্ন মেটাস্টেসিস মোর কমন এন্ড মর্টালিটি রেট টুয়াইস দ্যাট অফ পেপিলারি কার্সিনোমা, টুয়াইস দ্যাট অফ পেপিলারি কার্সিনোমা। তো পেপিলারি কার্সিনোমা 80%, কিন্তু মোর ডেঞ্জারাস হলো ফলিকুলার কার্সিনোমা, ঠিক আছে, অনেক কমন। তাহলে আমাদের অনেক বেশি মর্টালিটি, কারণ ব্লাডবোর্ন মেটাস্টেসিস হয়। What are its clinical types of thyrotoxicism? What are its clinical types of এটা তো এই লাইটটা অফ করো, এই লাইটটা দাও, এটা অফ করে দাও, এই লাইটটা দাও, এটা দাও, আর এই ফ্যানটা চালু করো। তাহলে আসলে যে ক্লিনিক্যাল টাইপস অফ থাইরোটক্সিকোসিস, তাহলে গ্রেভস ডিজিজ, এগুলো তোমরা মেডিসিনে ভালো করে পড়ে ফেলছো আশা করি। আমাদের স্যার উৎপল স্যার বা গণেশ দা যারা যারা পড়েছে ভালোভাবে পড়াই দিছে ক্লিনিক্যাল সব। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা দিয়ে দাও, দিয়ে দাও এটা, এটা ঠিক করবা, বুঝতে পারছো? আজকে খবর দাও, এখনই খবর দাও। তাহলে হলো ক্লিনিক্যাল টাইপস থাইরোটক্সিকোসিস কি কি, ডিফিউজ টক্সিক গয়টার, এটা एग्जांपल কি, গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজকে আমরা ডিফিউজ টক্সিক গয়টার বলি। আর টক্সিক নোডিউলার গয়টার, টক্সিক নোডিউলার গয়টার,
টক্সিক নডিউল। আর হাইপারথাইরয়েডিজম ডিউ টু রেয়ার কজেস যেমন থাইরোটক্সিকোসিস, ফেস্টিসিয়া, অটোইমিউন থাইরয়েডাইটিস। জাস্ট এগুলা খুব বেশি না পারলেও চলবে, এগুলো মেডিসিনে আমার খুব ভালোভাবে লাগবে, সার্জারিতে এগুলো বেশি জানবে না। তোমরা হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম জানতে পারলেই চলবে সার্জারিতে। টক্সিক নডিউলার গয়টার and hyperthyroidism due to rare cause, ঠিক আছে, কয়েকটা পারলে মনে রাখলাম। ট্রিটমেন্ট মডালিটি কি? অ্যান্টি থাইরয়েড ড্রাগ। দেখো পরীক্ষার হলে অ্যান্টি থাইরয়েড ড্রাগ এই দুইটা নাম বলতে পারে না, কার্বিমাজল আর প্রোপাইল থায়োইউরাসিল, ঠিক আছে, ছোট্ট ছোট্ট করে বলবা। কার্বিমাজলের ডোজ কি, ঠিক আছে, তুমি ট্রেড নাম জানার দরকার নেই, ওষুধের কোম্পানির নাম জানার দরকার, তবে জেনারিক নাম, ফার্মাসিউটিক্যালস নেম জানলেই হবে। তাই অ্যান্টি থাইরয়েড ড্রাগের নাম বলতে হবে, আর ডোজটা বলতে পারলে আরো ভালো। তাহলে আমরা থাইরোটক্সিকোসিস আমরা অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিব। সার্জারি লাগবে কখন? যখন সাবটোটাল থাইরয়েডেক্টমি করা হয়, আর হলো হেমিথাইরয়েডেক্টমি টু অটোনোমাস নডিউল, আর টোটাল থাইরয়েডেক্টমি ইন গ্রেভস ডিজিজ। তো কখনো কখনো টোটাল থাইরয়েডেক্টমি গ্রেভস ডিজিজ আমাদের করা হয়, আর সাবটোটাল থাইরয়েডেক্টমি কখনো করা হয়। আর রেডিও আয়োডিন থেরাপি, এটাও আমাদের ট্রিটমেন্ট মডালিটির মধ্যে আছে। বাকি এখানে সার্জারিতে এগুলা বেশি জান না, মানে বেশি ঘাটাঘাটি করে না, কারণ মেডিসিনের সার্জারি করে, মানে সার্জারি রিলেটেড কি কি অপারেশন হয়, কি কি কমপ্লিকেশন হয়, কি ইনসিশন দিতে হয়, কিভাবে স্কিন ফ্ল্যাপ করা হয়, এগুলা গ্রসলি জানতে যাবে। What is thyrotoxic crisis? What is thyrotoxic crisis? It is an acute exacerbation of hyperthyroidism which occurs if a thyrotoxic patient has been inadequately prepared for thyroidectomy. It is an acute exacerbation of hyperthyroidism which occurs if a thyrotoxic patient has been inadequately prepared for thyroidectomy. তারপরে থাইরয়েড সার্জারিতে যাওয়ার আগে পেশেন্টকে প্রিপারেশন করতে হয়, যেমন অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টকে আবার প্রিপারেশন করতে হয়। গ্যাস্ট্রোজেনিস্টমি করার আগে 4-5 দিন, 1 সপ্তাহ, 10 দিন লাগে আস্তে আস্তে স্টোমাক প্রিপারেশন করতে হয় পেশেন্টকে। প্রিপারেশন, গ্যাস্ট্রিক লেভেজ, গ্যাস্ট্রিক ওয়াশ, ইরিগেশন, এগুলো করে আমার পেশেন্টকে অপারেশনের জন্য রেডি করতে হয়। যদি আমরা ঠিকমতো থাইরয়েড সার্জারির আগে পেশেন্টকে রেডি না করি তখন আমার কি হয়? থাইরোটক্সিক ক্রাইসিস হয়। এবং এটা আমাদের সার্জারিতে ভালো করে জানতে হবে, হোয়াট ইজ থাইরোটক্সিক ক্রাইসিস, as because this crisis or emergency is related with the inadequate preparation of patient with surgery. What are the clinical features of hypothyroidism? What are the clinical features of hypothyroidism? বাস এটা তোমরা ভালো করে জানো, মেডিসিনও পড়ে আসছো, এগুলো ছটছট পড়ে ফেলবা। টায়ার্ডনেস, মেন্টাল লেথার্জি, ঠিক আছে, কোল্ড ইনটলারেন্স, ঠিক আছে, এগুলো হলো হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম হলো কোল্ড ইনটলারেন্স, আর হাইপারথাইরয়েডিজমে হিট ইনটলারেন্স, ঠিক আছে। তাহলে হাইপারথাইরয়েড হলে হিট ইনটলারেন্স, আর হাইপোথাইরয়েডিজম হলে কোল্ড ইনটলারেন্স। ওয়েট গেইন, মোটা হবে, ওইখানে হবে ওয়েট লস। হাইপার হলে ওয়েট লস, আর এখানে হবে ওয়েট গেইন, মোটা হয়ে যাবে। কনস্টিপেশন, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স, মেয়েদের মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হয়, কার্পাল টানেল সিনড্রোম থাকে, ওইখানে থেকে টেকিকার্ডিয়া, আর হাইপোথাইরয়েডিজম থেকে ব্রেডিকার্ডিয়া। কোল্ড এক্সট্রিমিটিস, হাত পা ঠান্ডা হবে বলতে থাকবে। ড্রাই স্কিন এন্ড হেয়ার, তাহলে এগুলো হলো আমরা সাইন সিম্পটম, এগুলো আমরা ভালো করে মনে রাখবো। Periorbital puffiness, periorbital puffiness, hoarseness of voice, hoarseness of voice, bradykinesis, bradycardia যেরকম bradykinesis মানে স্লো মুভমেন্ট, লেথার্জিক স্লো মুভমেন্ট হবে। Delayed relaxation of phase of ankle jerk,
ডিলেড রিল্যাক্সেশন ফেজ অফ অ্যাঙ্কেল জার্ক। তাহলে আমরা অ্যাঙ্কেল জার্ক যেটা করবো ডিলেড রিল্যাক্সেশন। কিভাবে আমরা ট্রিট করবো? অরাল থাইরক্সিন, ঠিক আছে, 0.1 থেকে 0.2 মিলিগ্রাম অ্যাজ এ সিঙ্গেল ডেইলি ডোজ। সিঙ্গেল ডেইলি ডোজ কখন দিতে হবে? সকালে খালি পেটে 1 গ্লাস পানি খেয়ে, পানির সাথে। তাহলে আমার হাইপার থাইরয়েডিজম হলে আমরা ট্রাভিমাজল দিব, প্রোপাল থাইরয়েডিজম দিব আমার যখন থাইরোটক্সিকোসিস হবে তখন। আর হাইপোথাইরয়েডিজম যখন হাইপোথাইরয়েডিজম হবে তখন আমরা থাইরক্সিন দিব, থাইরক্সিন। ঠিক আছে, অ্যাজ এ সিঙ্গেল ডোজ দিলাম মর্নিং, সকালে খালি পেটে। আমরা 3-4 মাস পর পর আমরা ফলো আপ করবো এবং ডোজ অ্যাডজাস্ট করবো। 3 মাস পর পর আমরা কি টেস্ট করবো? T3 T4 মেইনলি টিএসএইচ বেড়ে যায়, নর্মালের চেয়ে বেড়ে যাবে যখন হাইপোথাইরয়েডিজম হবে তখন। How you clinically differentiate thyroglossal cyst from thyroid swelling? The thyroglossal cyst from thyroglossal cyst from thyroid swelling. If swelling moves with deglutition, ask the patient to protrude the tongue. এটা ক্লিনিক্যাল মেথডে দেখবা, নুরুশন স্যারের বই, অ্যাজ দাস, নরমান বাউ সবখানে পাবা যে আমার এই সোয়েলিংটা থাইরোগ্লোসাল সিস্ট নাকি এটা থাইরয়েড সোয়েলিং। তাহলে ইফ দ্য সোয়েলিং মুভস উইথ ডেগ্লুটেশন, তাহলে কি আমরা কিসের পক্ষে যে এটা থাইরয়েড সোয়েলিং। আস্ক দ্য পেশেন্ট টু প্রোট্রুড দ্য টাং, জিহ্বা বার করেন। ইফ সোয়েলিং ডাজ নট মুভ, ইট ইজ থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট। আর ইফ মুভ উইথ টাং, ইট ইজ থাইরোগ্লোসাল সিস্ট। তাহলে জিহ্বা বের করলে যে সোয়েলিংটা নড়বে এটা ডেভেলপমেন্টাল অ্যাটাচমেন্টের কারণে বুঝতে হবে এটা থাইরোগ্লোসাল সিস্ট। আর যদি জিহ্বা বের করলে যদি এই সোয়েলিংটা মুভমেন্ট না হয় তাহলে বুঝবো যে এটা আমরা থাইরয়েড সোয়েলিং। আর থাইরয়েড সোয়েলিং কি মুভমেন্টে হয়? ঢোক গিললে, পানি খেলে অথবা লালা গিললে, ঢোক গিললে মুভমেন্ট হবে। তারপর ইফ সোয়েলিং ডাজ নট মুভ উইথ ডিগ্লুটেশন, তাহলে থাইরয়েড কার্সিনোমা উইথ ইনফিল্ট্রেশন। তাহলে ইনফিল্ট্রেশন মানে পিটাকিয়াল ফাসা, ক্যাপসুল সব জায়গায় ইনফিল্ট্রেশন করে সে অ্যাডহেশন হয়ে গেছে, ঠিক আছে। ইনডিউরেশন আমি পড়াছিলাম না তোমাদের অনেকবার ক্লাসে, আলসার ইনডিউরেশন, ঠিক আছে, মেলিগন্যান্ট আলসার ইনডিউরেশন থাকে, ধরে পালপেশন করলে সে বেসটা আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে লেগে যাবে এরকম। ইফ সোয়েলিং ডাজ নট মুভ উইথ ডিগ্লুটেশন, তাহলে ইফ সোয়েলিং মুভস উইথ ডিগ্লুটেশন, তাহলে দুইটা, জিহ্বা বের করলে একটা, বের করলে মুভমেন্ট হইলে থাইরোগ্লোসাল সিস্ট, জিহ্বা বের করে মুভমেন্ট না হইলে এটা হলো থাইরয়েড সোয়েলিং। আর যদি সোয়েলিংটা মুভমেন্ট না হয় তাহলে থাইরয়েড কার্সিনোমা উইথ ইনফিল্ট্রেশন, লোকাল ইনফিল্ট্রেশন, সে লোকাল আন্ডারলাইন বা সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে সে ইনফিল্ট্রেশন হয়ে গেছে। যেমন ব্রেস্ট কার্সিনোমায় আমাদের ফাইব্রাস কন্ট্রাকচার পিউডি অরেঞ্জ হয়, ইনফিল্ট্রেশনে আমরা বুঝতে পারি। আর হলো লিম্ফ নোড, যদি লিম্ফ নোড হয় তাহলে ডাজ নট মুভ উইথ ডিগ্লুটেশন। যদি নেকের মধ্যে অনেক লিম্ফ নোড থাকে, ঠিক আছে, অ্যান্টেরিয়র চেইন, পোস্টেরিয়র চেইন, সুপ্রাক্লাভিকুলার, প্রিঅরিকুলার, পোস্টেরিকুলার, অনেক হেড নেক রিজনে লিম্ফ নোড থাকে। যদি এই নেক রিজনে কোনো লিম্ফ নোড সোয়েলিং হয় তাহলে এটা হয় লিম্ফ নোড সোয়েলিংটা আমার ডাজ নট মুভ উইথ ডিগ্লুটেশন। এটা সুন্দর একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল কোশ্চেন মনে রাখতে হবে। What are the common sites of thyroglossal cyst? Common sites of thyroglossal cyst. এখানে আমাদের অ্যাবসলিউট একটা সার্জারি কোশ্চেন। Beneath the foramina cecum. Beneath the foramina cecum. In the floor of mouth and suprahyoid. আর সাবহাইওয়েড, কমন সেট সাবহাইওয়েড, হাইওয়েড বোন, হাইওয়েড বোনের নিচে, suprahyoid and subhyoid. Commonest হলো subhyoid on the thyroid cartilage. Thyroid cartilage উপরেও থাকতে পারে, এই জায়গাও থাকতে পারে। তাহলে থাইরোগ্লোসাল সিস্টের কমন সাইট দিলাম। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ থাইরোগ্লোসাল সিস্ট কি কি? একটা হলো সাবহায়োয়েড বার্সা,
যাতে হাইওয়েড বোনের শুক্রা বা উপরে বা নিচে থাকে, আর নিচেটা কমনের সাইড থাইরোগ্লোসাল সিস্টেম। আবার এখানে বার্সা থাকে, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বার্সা থাকে কুশনের মতো। সোফার মধ্যে আমরা বসতে যেরকম কুশন হয়, ঠিক এরকম কুশন থাকে, কুশন থাকে। এগুলোকে বার্সা বলে বিভিন্ন জায়গায় শরীরে, জয়েন্ট, লিগামেন্ট এগুলোর মাঝে। তাহলে এখানে কি হয়, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে সাব হাইওয়েড বার্সা, প্রিট্রাকিয়াল নিম্ফ নোড, প্রিট্রাকিয়াল নিম্ফ নোড। তাহলে প্রিট্রাকিয়াল নিম্ফ নোড থাকলে ডিগ্লুটেশন করলে এটা নড়বে না, জিহ্বা পাক করলে এটা নড়বে না। তাহলে প্রিট্রাকিয়াল নিম্ফ নোড তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আনতে হবে। আর তাহলে ডারময়েড সিস্ট, ডারময়েড হলো মিডলাইন স্ট্রাকচার, ঠিক আছে না, যেখানে বোনি ফিউশন থাকে মিডলাইন স্ট্রাকচারের মধ্যে, ওই জায়গার মধ্যে আমরা পড়ছি ডারময়েড সিস্ট, আমাদের শর্ট কেস খুব ইম্পর্টেন্ট। তো ডারময়েড সিস্টেম মিডলাইন স্ট্রাকচার, এখানে তোমরা দেখবা বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, এই থাইরয়েড পড়ার পাশাপাশি তোমরা ক্লিনিক্যাল মেথড খুলবা, খুলে দেখবে সোয়েলিং ইন নেক রিজিয়ন আছে। শুনে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। যেমন সোয়েলিং ইন নেক আছে, তো সোয়েলিং ইন নেকের মধ্যে যেমন যে প্রশ্ন হতে পারে, সোয়েলিং ইন নেক আর কজড বাই ইননিউমারেবল প্যাথোলজিক্যাল লিশনস অ্যারাইজিং ফ্রম দ্য অ্যানাটমিক্যাল স্ট্রাকচারস লাইং উইদিন। অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের সাথে আমার হেড নেক রিজনে অনেক সোয়েলিং নির্ভরশীল। স্কিন এন্ড সাবকিউটেনিয়াস ভাষার মধ্যে কি থাকে, সিবাসিয়াস সিস্ট, লিম্ফোমা, ফাইব্রোমা। লিম্ফেটিক সোয়েলিং এর মধ্যে সিস্টিক হাইক্রোমা, সলিটারি লিম্ফেটিক সিস্ট। লিম্ফ নোডের মধ্যে থাকে ইনফ্লামেটরি নিউপ্লাস্টিক রেটিকুলোসাইট। ব্লাড ভেসেলের মধ্যে অ্যানিউরিজম হতে পারে, হেমানজিওমা হতে পারে, ক্যারোটিড টিউমার হতে পারে। নার্ভ টিস্যুর মধ্যে আমার থাকতে পারে নিউরোফাইব্রোমা, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে থাকে ইনফ্লামেটরি নিউপ্লাস্টিক অটোইমিউন ডিজিজ। তাহলে এইভাবে আমরা ভাগ করে করে মনে রাখতে হবে। ফেরিংসের মধ্যে ফেরেঞ্জিয়াল পাউচ, লেরিংসে লেরিঙ্গোসিল, ব্রঙ্কিয়াল আর্চ র্যামনেন্ট, ব্রঙ্কিয়াল সিস্ট হতে পারে নেক রিজিয়নে, হেড নেক রিজিয়নে। থাইরোগ্লোসাল ডাক্ট, নেকে আমাদের থাইরোগ্লোসাল ডাক্ট আমরা পাই, থাইরোগ্লোসাল সিস্ট যেটা খুব কমনলি পাওয়া যায়। স্যালারিভারি গ্ল্যান্ডের মধ্যে ইনফ্লামেটরি নিউপ্লাস্টিক এন্ড অটোইমিউন ডিজিজ, সাবমেন্ডিবুলার, সাবমেন্টাল, এগুলা এই গ্ল্যান্ড গুলা। তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে নেক সোয়েলিং এর মধ্যে লিম্ফ নোড থাকে 85%। হ্যাঁ, ফিজিওলজিক্যাল লিম্ফেডেনোপ্যাথ, নন প্যাথোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল লিম্ফেডেনোপ্যাথ, নন প্যাথোলজিক্যাল। গয়টার থাকে 8% এন্ড আদার্স অন্যান্য সব ডিজিজ, ক্যান্সার ট্যান্সার সব মিলে থাকে 7%। বাকি নেক রিজিয়নে আমাদের নেক সোয়েলিং এর মধ্যে 85% হলো আমার লিম্ফ নোডের কারণে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এখন আরেকটা প্রশ্ন জাগে এখানে আমার হলো মিডলাইন সোয়েলিং কি কি হয়, ঠিক আছে, মিডলাইন, গিভ সাম এক্সাম্পল অফ মিডলাইন সোয়েলিং, ঠিক আছে। এই মিডলাইন সোয়েলিং অ্যারাউন্ড দ্য নেক, সোয়েলিং, মিডলাইন সোয়েলিং কি কি হয়, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা এটা পড়ার সাথে সাথে আমরা ক্লিনিক্যাল মেথড গুলো একটু খেয়াল করবো। কি ব্যাপার, কমে যাচ্ছে কেন, ছেলেমেয়েরা সব লেফট হয়ে যাচ্ছে কেন? জান্নাতুল ফেরদৌস লেফট 51। ওকে, তোমরা চলো তোমাদের মতো দেখা যাক। হোয়াট আর দ্য কমন সাইটস অফ থাইরোগ্লোসাল সিস্ট? তাহলে গেল, এটা গেল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আমরা ডারময়েড সিস্টের কথা বলছি। সলিটারি নোডিউল অফ থাইরয়েড, ইসমাস, সলিটারি নোডিউল অফ থাইরয়েডের মধ্যে ইসমাসের নোডিউল থাকতে পারে। হোয়াট আর দ্য কমন কমপ্লিকেশনস আফটার থাইরয়েডেক্টমি? ঠিক আছে, কমন কমপ্লিকেশন অফ থাইরয়েডেক্টমি কি? হেমোরেজ, রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ প্যারালাইসিস এন্ড ভয়েস চেঞ্জ। তাহলে দ্য হোর্সনেস অফ ভয়েস চেঞ্জ হবে যখন রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ প্যারালাইসিস হবে, চেঞ্জ হবে। তারপরে কারেন্ট আসছে,
তাহলে কমপ্লিকেশন এগুলো খুব ইম্পর্টেন্ট। থাইরয়েড সার্জারির পরে আমার কি কি কমপ্লিকেশন হয়, হেমোরেজ, রিকারেন্ট রেঞ্জিয়ার নার্ভ পলসে বোঝা যাবে কি অপারেশনের পরে যদি ভয়েস চেঞ্জ হয়, হোর্সনেস অফ ভয়েস হয়, ঠিক আছে। থাইরয়েড ইনসাফিসিয়েন্সি, ঠিক আছে, থাইরয়েড ইনসাফিসিয়েন্সি আর প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি। সাধারণত প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে আমরা সেভ করে সার্জারি করা হয় পায়ের ক্ষেত্রে। তো আর হলো থাইরোটক্সিক ক্রাইসিস বা থাইরোটক্সিক স্টর্ম, স্টর্ম ওয়ান বলেন না, স্টর্ম, ঠিক আছে, থাইরোটক্সিক ক্রাইসিস বা স্টর্ম। আর হলো ওন ইনফেকশন, অপারেশনের পরে ওন ইনফেকশন হতে পারে, ওন ইনফেকশন। আর হাইপারট্রফিক অর কিলোয়েড স্কার, নেকে পাতলা চামড়া থাকে, এখানে হাইপারট্রফিক, ঠিক আছে, অর স্কার অথবা কিলোয়েড স্কার তৈরি হতে পারে। আর স্টিচ গ্রেনুলোমা হতে পারে, স্টিচে গ্রেনুলোমা, স্টিচে কখনো কখনো ফরেন বডি গ্রেনুলোমা হতে পারে, স্টিচ গ্রেনুলোমা বলে, স্টিচ গ্রেনুলোমা। ওকে, তাহলে এটা হলো আমার হোয়াট আর দ্য কমন কমপ্লিকেশনস আফটার থাইরয়েডেক্টমি। তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একিউট, আর্লি কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন, এভাবে ভাগ করতে পারি, অথবা একসাথে সবগুলো বলতে পারি। থাইরোটক্সিক ক্রাইসিস কি, এটা ভালো করে মনে রাখতে হবে, এটা আমরা আগেও আলোচনা করছি। What are the two important structures to be kept in mind during the dissection? ঠিক আছে, এটা একটু ডিপের কোশ্চেন, কারণ আমরা থাইরয়েড সার্জারি মানে ইন্ডিকেশন, অপারেশন এগুলো আমরা নিয়ে ঘাটাঘাটি হয় বেশি, কিন্তু অপারেশন নিয়ে বেশি কিছু লাগে না, কিন্তু এটা আমার নলেজে রাখতে হবে যে সুপিরিয়র বা রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভকে আমার সেভ করতে হবে। তো kept in mind during the dissection, যখন আমরা ডিসেকশন করব, থাইরয়েড সার্জারি করব, তাহলে to preserve recurrent laryngeal nerve and inferior parathyroid and its blood supply, inferior parathyroid and its blood supply আমার ঠিক রাখার চেষ্টা করব, inferior parathyroid and its blood supply. Name some operation of thyroid gland, ঠিক আছে, অপারেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড কি কি, টোটাল লবেক্টমি, ইসমাসেক্টমি, তাহলে শুধু ইসমাসের সোয়েলিং আছে, অন্য সব ভালো, ওই জায়গায় কেটে ফেললাম। টোটাল লবেক্টমি অথবা সাবটোটাল লবেক্টমি, টোটাল থাইরয়েডেক্টমি, ঠিক আছে, বা টোটাল বোথ লবেক্টমি উইথ ইসমাসেক্টমি, এটা টোটাল থাইরয়েডেক্টমি, ঠিক আছে। দুইটা লোব ফেলাইতে হবে, মাঝখানে ইসমাস ফেলাইতে হবে, টোটাল থাইরয়েডেক্টমি। সাবটোটাল থাইরয়েডেক্টমি হলো টোটাল দুই সাইডেই সাবটোটাল লোবেক্টমি এন্ড ইসমাসেক্টমি। তাহলে এই জিনিসগুলো আমার ছোট ছোট করে লেখা আছে বইয়ের মধ্যে, এটা আমার বুঝা মনে রাখতে হবে, আস্তে আস্তে বলতে হবে। নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি, ঠিক আছে, এটা বলতে কি বোঝায়, লোবেক্টমি এবং ইসমাস ফেলে দেওয়া, টোটাল লোবেক্টমি বা ইসমাসেক্টমি। তাহলে এই প্রত্যেকটা জিনিস আমার কি কি কয়েকটা নাম বলতে পারলেই চলবে। What are the functions of parathyroid gland? এটা মেডিসিনে যেরকম আমরা ভালো করে বসো, আমি 5 মিনিট পরে ক্লাস শেষ করে 6 তলায় আসবো। তাহলে আমার এই জায়গার থিওরি গুলো একটু মেডিসিনের মতো মনে রাখতে হবে। ফাংশন অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কি কি থাকে, গ্ল্যান্ডস, চিপ সেলস সিক্রেট প্যারাথাইরয়েড, পিটিএস, প্যারাথাইরয়েড হরমোন which control the ক্যালসিয়াম মেটাবলিজম। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমার ক্যালসিয়াম মেটাবলিজম রেগুলেশনের জন্য জরুরি। increase absorption of the calcium from the gut, increase absorption of the calcium from the gut and mobilizes calcium from the bone, ঠিক আছে। এই যে আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো যে খেয়ে থাকি, মোবিলাইজ ক্যালসিয়াম ফ্রম দ্য বোন, এগুলোকে প্যারাথাইরয়েড হরমোন কন্ট্রোল করে। ইনক্রিজ দ্য ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য রেনাল টিউবিউলস, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য রেনাল টিউবিউলস। What are the features of hypoparathyroidism? Features of hypoparathyroidism কি কি, প্যারাস্থেসিয়া, ডিজিটাল নামনেস, আঙ্গুলের মাথা ডিজিটাল নামনেস, কার্পোপেটাল হাইপোপ্যারাথাইরয়েড, কার্পোপেটাল বা লেরিঞ্জিয়াস স্পাজম, কার্পোপেটাল সিনড্রোম, ঠিক আছে, এরকম আঙ্গুল বডি আসবে, দেখো হাতে এরকম, ঠিক আছে, এরকম বডি আসবে, ঠিক আছে, আঙ্গুল এরকম বডি আসবে, বইয়ের মধ্যে ছবি আছে। কার্পোপেটাল ট্রজিয়ার সাইন
আর চপস্টেক সাইন এগুলা এগুলা আমরা একটু দেখবো যে ডেভেলপমেন্ট অফ কার্বোপেটাল স্পাজম সেকেন্ডারি টু occlusion of the arm usually with the blood pressure cuff দিলে Rogers sign ডেভেলপ করে। এটা প্র্যাকটিক্যালি এই দুইটা জিনিস আমরা ক্লাসের সময় প্র্যাকটিক্যাল ক্লাসের সময় দেখাই দিব। চপস্টেক সাইন আর Rogers sign। Causes of hypocalcemia বা hypocalcemia বা টিটানি বা hypocalcemia শর্ট নোট এসকিউর কোশ্চেন হিসেবে থাকে, খেয়াল রাখতে হবে। অথবা টিটানি একটা হেডলাইন দিয়ে একটা এমসিকিউ কোশ্চেন বানায় দিবে, এই কয়টা প্রশ্ন দিয়ে বানায় দিবে। অথবা সাইন সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম দিয়ে এমসিকিউ কোশ্চেন বানায় দিবে, ঠিক আছে। কজেস অফ হাইপোক্যালসেমিয়া, কি কি কারণে টিটানি হয়? আফটার থাইরয়েডেক্টমি, নেক ডিসেকশন, হেমিক্রোমাটোসিস, উইলসনস ডিজিজ, জিটিওস সিনড্রোম। তাহলে উইলসনস ডিজিজ, হেমোক্রোমাটোসিস, নেক ডিসেকশন আফটার থাইরয়েডেক্টমি, এই সমস্ত ক্ষেত্রে আমার টিটানি হতে পারে বা হাইপোক্যালসেমিয়া, ঠিক আছে। এগুলো হলো আমাদের এই ডিজিজ বা অ্যাডাল্ট কেসে। আর গ্রোয়িং এজে একটা হাইপোক্যালসেমিয়া হয়, গ্রোয়িং এজে, ঠিক আছে। ক্যালসিয়ামের একটু অভাব হয় যখন বোন ডেভেলপমেন্ট গ্রোথ হতে থাকে গ্রোয়িং এজে, তাহলে গ্রোয়িং পেইন বলে। গ্রোয়িং মানে বড় হচ্ছে, গ্রোথ বাড়তেছে আর পেইনটা হচ্ছে গ্রোয়িং পেইন। আরেকটা হয় প্রেগনেন্সিতে হয়, এদিকে আমি ক্লাসেও বলছি, প্রেগনেন্সিতে যখন বাচ্চার ডেভেলপমেন্ট হয়, ইন্ট্রাইউটেরাইন লাইফে বাচ্চা বড় হতে থাকে, তখন বাচ্চার হাড্ডি তৈরি হয়ে যায়, ক্যালসিয়াম বোন থেকে ডিমিনারেলাইজেশন হয়, এই জন্য কাফ মাসেল ক্র্যাম্প হয়, কাফ মাসেলে পেইন হয়, বোনে পেইন হয়। আর বাচ্চাদের যখন গ্রোয়িং এজ, স্কুল টিন এজে বাচ্চারা বড় হচ্ছে, লম্বা হচ্ছে, তখন একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করলে রাত্রেবেলা বা বিকালবেলা বা রাত্রেবেলা গোছা মাংসগুলো ব্যথা করে, পা চাবায়, ওদেরকে একটু দুধ ক্যালসিয়াম একটু হাইড্রোজেন খাওয়াইতে ঠিক হয়ে যায়, তাহলে এটাকে গ্রোয়িং পেইন বলে। পেডিয়াট্রিক মান্নান স্যার একটু পেডিয়াট্রিক ছাত্রের কাছে এসব পেশেন্ট বেশি যায়। সিভিয়ার ভমিটিং, এটা থেকেও সিভিয়ার ভমিটিং থেকেও আমার হাইপোক্যালসেমিয়া হতে পারে। হাইপারভেন্টিলেশন অ্যাসোসিয়েটেড উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস, হাইপারভেন্টিলেশন অ্যাসোসিয়েটেড উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রিকেটস অর অস্টিওম্যালেশিয়া, ক্রনিক রেনাল ফেলিওর, এজন্য ক্রনিক সিআরএফ এর পেশেন্টকে ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো দিতে হয়। আর একিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। অনেক এখানে 10-12টা কজ আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। হোয়াট আর দ্য পসিবল কজ অফ হাইপারক্যালসিমিয়া, বাস এইটা বলে আমি শেষ করে দিব, অ্যাজ বিকজ 1 ঘন্টা হয়ে গেছে। পসিবল কজ অফ হাইপারক্যালসিমিয়া, তাহলে আমরা একটু আগে বলছি হাইপোক্যালসিমিয়া কি কি কারণ আর হাইপারক্যালসিমিয়া কি কি কারণ। তো প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস, ফিওক্রোমোসাইটোমা, এগুলো হলো আমাদের এন্ডোক্রাইন কজ। রেনাল ফেলিওর হলো সেকেন্ডারি এন্ড টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। মেলিগন্যান্ট ডিজিজের কতগুলো ক্ষেত্রে আমার হাইপারক্যালসিমিয়া হয়। স্কেলিটাল মেটাস্ট্যাটিক ডিজিজ, স্কেলিটাল মাসেলের মধ্যে মেটাস্ট্যাটিক ডিজিজ হয়। মাল্টিপল মায়োলোমা, লিম্ফোমা, লিউকেমিয়া। একটা নিউট্রিশনাল হলো ভিটামিন এ ইনটক্সিকেশন অথবা মিল্ক অ্যালকালি সিনড্রোম। এই জিনিসগুলো আমাদের একটু কোনটা বলতে কি বুঝায় এটা আমাদের নলেজে রাখতে হবে, মানে এত ডিটেলস এখন শেষ করা যাবে না, এটা এই পয়েন্টগুলো মনে রাখতে হবে আমি একটু যাতে আমি বলতে পারি। আর গ্রানুলোমেটাস লিশন, ঠিক আছে, সার্কোইডোসিস, টিউবারকুলোসিস। তাহলে গ্রানুলোমেটাস ডিজিজের নাম কি? টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, ঠিক আছে। ইনহেরিটেড ডিজিজ, হাইপারক্যালসিউরিক তা ইউরিনের সাথে ক্যালসিয়াম যাইতে থাকে, আবার হাইপারক্যালসিমিয়া হয়, এটা ইনহেরিটেড একটা ডিজিজ। ইমমোবিলাইজেশন, প্যাগেজ ডিজিজ এন্ড ড্রাগ রিলেটেড লিথিয়াম, ঠিক আছে। এই প্রথম 4-5টা কজ আমার ভালোভাবে মনে রাখতে হবে। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, তাহলে হাইপারক্যালসিমিয়া, ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি কি? ফ্যাটিক হবে,
fatigue, muscle weakness, depression, or some mild memory impairment questioning. তাহলে আমরা fatigability গ্রো করবে, তারপরে মাসেল উইকনেস হবে, ডিপ্রেশন or some mild memory impairment. What are the normal value of serum calcium? 4.5 to 5 milligram per dl. ঠিক আছে, তো আজকে এতটুকু থাকুক। নরমাল ক্যালসিয়াম, আমরা ক্যালসিয়াম কিভাবে সাপ্লিমেন্ট দেই, ঠিক আছে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিভাবে দেই তা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আজকে এই 11টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে বাকিটা হবে আগামীকালকে। সবাই ইন টাইম চলে আসবা। ওকে, কোনো প্রশ্ন আছে তোমাদের? দেখো, কোনো কোশ্চেন আছে? শোয়েব, তাহলে খোদা হাফেজ, ক্লোজ করো। ঠিক আছে শোয়েব?